বিমল করের ছোট গল্প নিষাদ। You begin by killing a cat and you end by killing a man. ছেলেরা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। নাম ওর জলকু, বছর 12 বুঝি বয়স। এখানকার দেহাতি ছেলেদের মতনই দেখতে, গাঢ় কালো রং, নরম সিমেন্ট কালি মেশানো কালচে রঙের একটি ছাঁচ যেন। এখন কাঁচা, হাত দিলেই দাগ পড়ে যাবে, এমনই নরক কাদাটে কোমল ভাব সারা গায়ে। মুখটা গোল, ফোলা ফোলা গাল, চিবুকের ডৌলোটুকুও এখনো ফোটেনি, কারিগরের হাত পড়েনি বোধ হয়। নাকটি মোটা বসা, পুরু মোটা মোটা ঠোঁট, জোড়া ঘন ভুরুর তলায় বড় বড় 2 চোখ, কেমন একটা উথলে ওঠার ভাব। কালো শান্ত চোখের তারা আর সাদাটে জমিটা যেন জলে জলে ভেসে উঠেছে। জলকুর কপাল আছে কি নেই বোঝা যায় না চট করে। মাথা ভর্তি এক রাশ চুলে কপাল, ঘাড়, কানের অর্ধেকটা ঢাকা পড়ে থাকে। ছেলেটা একেবারে জংলি, এখানে থেকে থেকে এদের মতনই হয়ে গেছে। গায়ে জামা দেয় না, পায়ে জুতো নেই, আদল নোংরা একটা ইজের পরে সারাদিন এই রেল লাইনের কাছে। ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। এই এক নতুন খেলা শুরু হয়েছে তার, আগে ছিল না। কিছুদিন দেখতাম টিলার ওপরে উঠে দাঁড়িয়ে থাকতো, চারপাশে তাকাতো, শেষে রেল লাইনের দিকে তাকিয়ে বসে থাকতো। কি যেন খোঁজবার চেষ্টা করতো, দেখতো, ঠিক জানি না কেন, হয়তো টিলার ওপরে কিছু খুঁজে না পেয়ে, কিংবা হয়তো খুঁজে পেয়েই টিলার ওপাশটায় নেমে যেতে লাগলো। ওপাশের রেল লাইন, লাইনের পর আবার টিলা, এখানটায় এই রকম দুপাশে প্রায় বালিয়াড়ির মতোই 2 টিলা, মাছ দিয়ে পথ কেটে চলে গেছে রেল লাইন। পূব এবং পশ্চিমে বেশি দূর ছড়িয়ে পড়েনি টিলার ঢল, 100 গজ বড় জোর। তারপর মাঠ আর মাঠ, অস্পষ্ট জঙ্গল, পূবে একটা ছোটখাটো নদীর পুল। পুলের এপার থেকে রেল লাইনটা ধনুকের মতন বেঁকে এসে টিলার কাছাকাছি সোজা হয়ে গেছে। জলকু টিলা থেকে নেমে রেল লাইনে চলে যেতে শুরু করেছিল আজকাল। আর নতুন যে খেলা খেলতে শুরু করেছিল তা বাস্তবিক নতুন নয়, কিন্তু দিনে দিনে কেমন এক ভয়ঙ্কর খেলা হয়ে উঠেছিল। ছেলেবেলায় কে না এই খেলা খেলেছে। রেল লাইনের থেকে পাথর কুড়িয়ে আমরাও লাইন তাক করে পাথর ছুঁড়েছি, দেখেছি টিপটা কি রকম, হাতের জোর কতটা, লাইনের গায়ে পাথরের চোট লেগে ফুলকিয়ে জলে কিনা, শব্দটা কেমন হয়। আমাদেরও এ খেলা ছিল কদাচিতের সামান্য সময়ের, কিন্তু জলকুর কাছে খেলাটা রোজকার হয়ে উঠল। আজকাল প্রতিদিন সে এই খেলা খেলছে, প্রতিদিনই। আর এই খেলার তার ক্লান্তি নেই, বিরক্তি নেই। ঘন্টার পর ঘন্টা বৈশাখের প্রচণ্ড রোদ্দুরে তাপে লুইয়ে জলকু পাথর ছুঁড়ছে রেল লাইনের তাক করে করে। আর প্রায় রোজই ওকে ধরে আনতে হয় আমায়। আমি ছাড়া জলকুকে ধরে আনার কেউ নেই। ওর বাবা পঙ্গু, ঘরে আছেন কি নেই বোঝা যায় না। এক এক সময়ে খেপে গিয়ে যখন চেঁচাতে শুরু করেন, গালিগালাজ ছোটান, তখন বোঝা যায় আমার পাশে ও বাড়ির কোনো ঘরে একজন পুরুষ মানুষ আছেন, নয়তো জলকুদের বাড়িতে শোনার মতন গলা আর নেই। জলকুর মাকে আমি কমই দেখেছি, চেহারা মুখ কিছুই ভালো করে দেখতে পাইনি, ধারণাও করতে পারি না সেই অবয়ব। অত্যন্ত ঝাপসা ভাবে যেটুকু আবার তৈরি করতে পেরেছি, তাতে মনে হয় জলকুর মা রোগা, রুগ্ন, কালো, অত্যন্ত লাজুক বা গোড়াগাম্য, মুমূর্ষ পশুর মতন পড়ে পড়ে ঢুকছে। রান্নাঘর আর উনুন, মশলা বাটা ঘর, ঝাট, কুয়োতলায় বসে বাসন মাজা, সংসারের এই শখানেক অবশ্য কর্তব্যের মধ্যে জলকুর মার ভোর শুরু হয় এবং স্বামীর অসার দুর্গন্ধ শরীরে মালিশ মাখাতে মাখাতে মাঝ রাতের বেহুশ ঘুমে ঢুলে পড়ে দিনটা তার ফুরিয়ে যায়। জলকুর বাবা কি রোগে পঙ্গু হয়েছেন আমি জানি না,
শুনেছি বছর 2 ধরে ভদ্রলোকের এই অবস্থা। ডান পাশটা পড়ে গেছে, একেবারে শুকিয়ে চিমসে গেছে। অনাচারে কি হতে পারে, অত্যাচারে কি অসম্ভব নয়। কোনো সাংঘাতিক আঘাতের পরিণাম যদি হয় তবেও বা আমি জানি না। জলকুর বাবার সঙ্গে আমার 2-1 বার যা সাক্ষাৎ, তাতে আমরা দুজনই স্বল্পভাষী হয়েছি। ভদ্রলোকের সেই দুর্লভ গুণ আছে, দুর্ভাগ্যের কথা ফেনিয়ে ফাঁপিয়ে বলতে চান না। আমার সহানুভূতি পাবার আশা উনি করেননি, ইতিবৃত্ত শোনেননি পঙ্গুতায়। শুধুমাত্র বর্তমানের অবস্থাটা 2-1 কথাই বলেছিলেন। সমবেদনা জানাবার ভদ্রতা আমার ছিল না জানা। আমি বেদনা পেয়েছিলাম নিশ্চয়, কিন্তু ভদ্রলোকের চেহারা, মুখ, বিছানা, ঘরের আবহাওয়ায় আমায় এত বেশি অস্বস্তি দিচ্ছিল যে আমি যতটুকু সম্ভব কম কথা বলে যত তাড়াতাড়ি সম্ভব ওই ঘরের বাইরে বেরিয়ে আসতে চাইছিলাম। কাজে আমার কথা বলেছি অল্প, নিছক কাজের কথা ছাড়া অন্য কথায় যায়নি। কাজেই কথাও অবশ্য সামান্য, ঘরের ভাগ বাটরা, ভাড়ার তারিখ, এমনই খুঁটিনাটি। জলকুদের একতলার ছোট টালি ছাওয়া বাড়ির পশ্চিমটা আমার ভাড়া পাওয়া, পূবটা তাদের। আমার এলাকায় একটি মাঝারি, অন্যটা ছোট ঘর, সামান্য পেছনে সামান্য বারান্দা, খাপড়া ছাওয়া, একফালি রান্নাঘর। এই বাড়ির আধা আধি ভাগ বাটোয়ারার মধ্যে দেওয়াল, মাটি, ছাদের সংযোগ ছাড়া বাড়ির যেটুকু সংযোগ তা ছিল জলকুকে নিয়ে, এবং জলকুর পিসিকে যদি ধরা যায় তবে তাকে নিয়েও। তবে সে তো সামান্য, অতি সামান্য। জলকুর পিসির পুরো নাম বোধহয় তরুলতা, তরু বলেই ডাকতে শুনতাম। ঢ্যাঙা রোগাটে গড়ন, মুখের ছাত্রী লম্বা ধরনের, গায়ের রং মাজা কালো, সাপের মতো লম্বা বেনিটি ঘাট থেকে খসে পিঠের ওপরে দুলত। মিলের শাড়ি, সস্তা কাপড়ের জামা। তরুর বয়স 20 জানিয়েছিল অনেক দিন। বিয়ে হয়নি। 1-2টি বসন্তের না মেলানো দাগের সঙ্গে হতাশা এবং কাতরতা মাখানো সেই মুখ কেমন যেন রিক্ত, শূন্য, অবোধ দেখাতো। আমার আর তরুর মধ্যে মেলামেশা গল্পগুজব ছিল না। দেখা হলে চোখাচোখি হতো। জলকুর খোঁজ করতে এসে বড়জোর শুধতো, জলকুকে দেখেছেন নাকি? বা আমি যখন রাত্রে গ্রামোফোন বাজাতাম ওদের তরফের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ও শুনতো। পরের দিন দেখা হলে বলতো, ওই গানটা আজ আর একবার দেবেন, বড্ড ভালো গান। কখনো কখনো ডাকে আসা আমার বাংলা মাসিক পত্রিকা দুটো চেয়ে নিয়ে যেত গল্প পড়তে, গল্প করতে, গান শুনতে। তরু এলে আমি বোধহয় অখুশি হতাম না। পরে সে কথা বুঝেছি, আর যখন কথাটা স্পষ্ট করে বুঝেছি তখন থেকে জলকুর তার সর্বনেশে নতুন খেলা শুরু করল। জলকু অনেকক্ষণ পর্যন্ত উধাও, বাড়িতে নেই, সামনের আগাছা ভরা বাগানটাই নেই, কুয়োতলায়, মাঠে, কোথাও না। তরু বাইরে এসে খুঁজছে, ডাকছে, জলকু জলকু। বাড়ির মধ্যে বসে সে ডাক আমি অস্পষ্ট শুনতে পাই। প্রথমটায় গরজ দেখাতে ইচ্ছা করে না, ভালোও লাগে না উঠতে। ডাক যখন বাড়তে বাড়তে ঘুরে ফিরে আমার বারান্দার কাছে এসে পৌঁছই, উঠতে হয় আমার। আমি জানি জলকু কোথায় আছে। সমস্ত ব্যাপারটাই যেন ছক কাটা। জলকুর পিসি খুঁজবে, ডাকবে। আমি প্রথমে গা করব না, পরে সরু ব্যাকুল গলায় ডাক অনুনয়ের মতন আমার বারান্দায় এসে থামবে। আমি উঠব, বিরক্ত, অপ্রসন্ন। মাথার ওপর বৈশাখের খড় রোদ, অসহ্য গরম, আগুনে হাওয়া। আস্তে আস্তে আমি হাঁটব, বাড়ির পাঁচিলের ফাঁক দিয়ে টিলার কাছে এসে দাঁড়াবো। ওপরে উঠব সতর্ক পায়ে। মুখে তপ্ত বাতাসের ঝাপটা লাগবে, কটকটে রোদের ঝাঁঝে তাকাতে পারবো না ভালো করে। তবু টিলার ওপরে উঠলেই দেখতে পাবো নিচে রেল লাইনে স্লিপারের ওপরে দাঁড়িয়ে জলকু পাথর কুড়িয়ে ছুটছে। আদুল গা, ঢলঢলে ইজের, একরাশ চুলে মুখ ঢাকা পড়ে গেছে। অদ্ভুত ক্ষিপ্রতা এবং অব্যর্থ নিশানায় জলকু রেল লাইনের লোহার ধারালো হিংস্র উজ্জ্বলতাকে বারবার আঘাত করছে। ধাতব্য বেসুরো একটা আওয়াজ হচ্ছে, ঢং ঢং ঠং। জলকু, এই জলকু। কাছে গিয়ে জোর করে ধমক দেব,
জলকুর একটা হাত জোরে চেপে ধরবো, ডান হাত। জলকু প্রথমে হাত ছাড়াবার ব্যর্থ চেষ্টা করবে, শেষে চোখ তুলে তাকাবে। সে জানে আমায় দেখতে পাবে, মুখে কোথাও তার বিস্ময় এতটুকু ছায়া পড়বে না। আমি জানি ঘোর ডাঙা দুটি গভীর অবসন্ন লালচে চোখ ছাড়া আর কিছু দেখতে পাবো না। তপ্ত ঘর্মাক্ত অথচ নরম পিচ্ছিল একটা হাত আমার মুঠোয় শক্তভাবে ধরা থাকবে। বাড়ি চলো। গলাটা আমার রুক্ষ, বিরক্ত, কঠিন। তোমায় রোজ বলি এভাবে একা লাইনে এসে দাঁড়িও না, সব সময় গাড়ি আসছে যাচ্ছে, কোন দিন কাটা পড়বে লাইনে। জলকু কথা বলে না, আরও ঘামে, মুখ মাথা আরও গোছ করে আমার হাতে টানে টানে টিলার ওপরে উঠতে থাকে। মাথার ওপর আকাশ জ্বলছে, পাথর আর কাকড়ে বালি ঝকঝক করছে, গরম হাওয়ার ঝাপটা দিয়ে বয়ে যাচ্ছে গায়ের ছাকা দিয়ে। দূরের পুলের কাছ থেকে রেল লাইনে ধনুকের মতন বাঘটা বিরাট এক সানানো তলোয়ারের মতন জ্বলছে। তুমি এভাবে আর এসো না জলকু, কখনো না। টিলার ওপরে উঠে এসে আমি বলি, হাতটা ছেড়ে দিই ওর। কয়েক পা দূরে আমাদের বাড়ির পাঁচিল। জলকু কথা বলে না। আমি জানি জলকু আমায় নিষেধ শুনবে না, ও আবার আসবে, হয়তো আজ দুপুরেই, কোনো ফাঁকে ছাড়া পেয়ে। কি সর্বনেশে খেলাই পেয়েছে ওকে। ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। সেদিন একটা লোক জুটেছিল। আমার এলাকায় বাগানটুকু নিয়ে অনেক বেলা পর্যন্ত খেটেছি। বাখারির ডাঙা বেড়াটা ভেঙেই ফেললাম একেবারে, আর দরকার নেই। কিছু আগাছা জন্মেছিল, রোদের হাতে পুড়ে পুড়ে খড় হচ্ছিল, সেই সব পরিষ্কার করা হলো। বেল ফুলের কেয়ারি, জুই গাছের তলা, টিপ হলুদের ছোট ঝোপের মাটি খুঁড়তে আর বারান্দার টবের ফুল গাছ কটাকে পরিচর্যা করতে করতে বেলা অনেক হলো। স্নান করতে যাব, এমন সময় জলকুর পিসির গলা, জলকু জলকু। ডাকটা পাঁচিলের শেষ পর্যন্ত চলে গেল। ওপাশে কদম গাছের তলা দিয়ে বেয়ে খেয়ে পেয়ারার ঝোপ, বাতাবি লেবু, আম গাছের ছায়া ঘুরে আমার বারান্দার কাছে এসে থামলো। পালিয়েছে, আমি বললাম বিরক্ত গলায়। কখন আসুক আজ হারামজাদা, গায়ের ছাল তুলব। ধরি দিয়ে বেঁধে রেখেও নিস্তার নেই, তবু রাগে গড়গড় করছিল। বেঁধে রাখাই উচিত, রোজ রোজ এভাবে রেল লাইনে পালিয়ে যায়। একটা বিপদ ঘটতে কতক্ষণ? অতটুকু তো ছেলে, মরবে মরবে একদিন, হতভাগা, মরুক, আমারও হাড় জুড়োয়। তরু আজ অসম্ভব চটেছে, কথার ভাবে বোঝা যাচ্ছিল। চটিটা পায়ে গলাতে গলাতে আমি বললাম, আর কিছু না, এখান থেকে দেখাও যায় না, লোক নেই, জোর নেই, ফাঁকা রেল লাইন, ভয় হয়। আমার অগোছালো কথা, তরুর তিক্ত বিরক্ত ভাব সব মিলেমিশে জলকুর একটা ভবিষ্যৎ পরিণতি যেন দুজনের চোখে লহমার জন্য ভেসে এলো। অল্প একটু নীরবে দাঁড়িয়ে থাকলাম আমরা, তারপর আমি নেমে গেলাম বারান্দা দিয়ে। বৈশাখের বুঝি শেষ সপ্তাহ চলছে, অসহ্য গরম, মাথার ওপর চোখ তোলা যায় না, গলা তামার মতন প্রতপ্ত, আকাশ বেয়ে আগুন ঝরে পড়ছে, খা খা করছে চারপাশ। তেঁতুল কি কাঁঠালের ঝোড়গুলো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে মাঠে। একটি কাক কি চড়ুই ডাকছে, কি কাঠের টিলাটা যেন পুড়ছে, পাথরগুলো রোদ আর তাতকে দ্বিগুণ করে ছুঁড়ে দিচ্ছে চোখে, গায়ে। আমার চোখ জ্বালা করছিল, নিঃশ্বাস অসহ্য গরম, কানের পাশ দিয়ে লুয়ের হালকা হালকা বয়ে যাচ্ছে। জলকু একটার পর একটা পাথর কুড়োচ্ছে রেল লাইনের থেকে, আর ছুঁড়ে মারছে রেল লাইনে। ছেলেটা যেন পাগল হয়ে গিয়েছে আজ। কিসের এক অদম্য আক্রোশ তাকে জ্ঞানহারা করেছে। আদুল গা, ছোট একটু ইজের, উদম পা, সিপারের ওপর দাঁড়িয়ে ধারালো শক্ত পাথর তুলে নিচ্ছে মুঠোয়, আর পলকের মধ্যে হাতটা অসম্ভব কঠিন, হিংস্র, উন্মত্ত ভঙ্গিতে ওপরে তুলতে না তুলতে পাশ কাটিয়ে প্রাণপণে ছুঁড়ে মারছে। ইস্পাতের মসৃণ চকচকে একটা সাপ যেন এই অর্থহীন ছেলে খেলার আঘাত সয়ে যাচ্ছে, গ্রাহ্য নেই। আমার হঠাৎ মনে হলো আজ জলকু যেন অন্য কিছুকে তার ওই অন্ধ উন্মত্ত আক্রোশে ক্ষতবিক্ষত করে মারতে চাইছে, কিন্তু কাকে? কোনো অদ্ভুত কৌতূহলে জানি না, আমি চারপাশে একবার ভালো করে তাকিয়ে দেখলাম। সমস্ত জায়গাটা নির্জন, ছায়াহীন, ঘা খাওয়া লোহার বেসুরো ভাঙা ভারী শব্দ শুধু। মাঠের পর মাঠ পেরিয়ে বসে আসা লুয়ের ঝড় বইছে থেকে থেকে, অতি দ্রুত বাতাস কেটে এগিয়ে যাওয়া শস্য গর্জন,
এই আছে, এই নেই। পুলের কাছে রেল লাইনের পুরো বাঁকটা চোখে পড়ে না। বাঁক যেখানে শেষ হয়ে সোজা হয়ে মিশে যাচ্ছে সেটুকু চোখে পড়ে। ধারালো ফলার মতন দেখাচ্ছে অংশটা। অতি কষ্টে একবার মাথার উপর চোখ তোলার চেষ্টা করলাম, পারলাম না। সমস্ত আকাশটা যেন জ্বলন্ত সূর্য, আগুনের ঝলসানিতে গনগনে আঁচের মতন রং ধরছে শূন্যে। টিলার পাথরে শরীরটা পুড়ছে, কাকরের স্তূপ ধক ধক করে জ্বলছে। রেল লাইনের পাথর দূর দূরান্ত পর্যন্ত উজ্জ্বল, অসহ্য উজ্জ্বল। আমার গাল মুখ পুড়ে যাচ্ছিল, চোখ জ্বালা করছিল ভীষণভাবে। গলার কাছে বুকের তলায় দরদর করে ঘাম ঝরছিল, আর চোখে মুখে নাকে ঠিকরে এসে লাগছিল সে জ্বলন্ত দুঃসহ তাপ। অনুভব করতে পারছিলাম টিলা, পাথর, লাইন, মাঠ, লোহা, স্লিপার সবই, সমস্ত কিছুকে ভয়ঙ্কর দহনের ঝলসানিতে জ্বলছে। অবাধ্য, আকারহীন এবং নির্মম কোনো হিংস্রতা তার বিরাট করতল আস্তে আস্তে গুটিয়ে মুঠো করে নিচ্ছে। আচমকা মনে হলো জলকুয়ের সর্বগ্রাসী বিভৎস অবয়বহীন হিংস্রতাকে তার অতি পরিমিত অর্থহীন সামর্থ্য দিয়ে আঘাত করছে নিষ্ফল আক্রোশে। আমার মাথায় শিরায় রক্তের প্রবাহ হঠাৎ যেন জমে শক্ত হয়ে যাচ্ছে। অদ্ভুত ভীত এক অনুভূতি হলো আমার। মুহূর্তের জন্য নিঃশ্বাস প্রশ্বাস হারালাম। চোখ অন্ধকার ঠিকরে পড়ল। অসহ্য এক ব্যথা ঘাড়ের কাছে ছুরির ফলার মতন বিঁধে গেল। জলকু, এই জলকু। জ্ঞান ফিরে পেয়ে জলকুর হাত চেপে ধরলাম। টিলার ওপর দিয়ে যখন উঠে আসছি জলকুর হাত আমার হাতে। মনে হলো নিচের ইস্পাতের দুটি উজ্জ্বল হিংস্র অজগর যেন তার অফুরন্ত ওষ্ঠে হাসির আভা খেলিয়ে ঝকঝক করছে বিদ্রুপে। একটা গাড়ি আসছিল। পুলের কাছ থেকে ইঞ্জিনের সিটি বাজছে, বিরতিহীন কর্কশ তীক্ষ্ণ ধ্বনি। বাতাস থেকে বাতাসে ছড়িয়ে পড়ছে সেই তীক্ষ্ণতা, আমার কানে এসে লাগছিল। আর একটু হলেই জলকুয়াজ লাইনে কাটা পড়ে মরত। যা বেহুশ বেঘোর পাগল হয়েছিল আজ। ছেলেটাকে অবধারিত মৃত্যুর হাত থেকে আমি আজ বাঁচিয়েছি। আমি মনের তলায় তৃপ্তি এবং মমতার স্বাদ মাখানো এক সুখ পাচ্ছিলাম। জলকু, আমি এলে আজ তুমি একটা কেলেঙ্কারি কাণ্ড করতে, আর কখনো এভাবে এসো না, বুঝলে? জলকু তাকালো না, কথা বলল না, মাথাও নাড়ল না। কেন জানি না হঠাৎ ভীষণ একটা বিরক্ত এলো ছেলেটার ওপর। হাত ছেড়ে দিলাম। ছেলেটা মরবে, লাইনে কাটা পড়েই মরবে একদিন, হয়তো আজ কিংবা কাল। মাঝে জলকুর অসুখের মতন হলো। একদিন বিকালে জ্বর এলো। দেখতে দেখতে হু হু করে জ্বর বাড়লো। 5 পর্যন্ত উঠে থামলো তখনকার মতন। ছেলেটা জ্বরের ঘোরে অজ্ঞান, চোখ চাইতে পারছে না, সারাটা মুখ ঝলসে যাচ্ছে। এখানে কাছাকাছি কোথাও ডাক্তার বুদ্ধি নেই। আমার মনে হলো তাঁত জ্বর। জলপট্টি দিতে বললাম তরুকে। সেই সঙ্গে আমার হঠাৎ প্রয়োজনে হোমিওপ্যাথি বাক্স থেকে তখনকার মতন একটা ওষুধ। পরের দিনও জ্বর থাকলো। ডাক্তার এলো না বাড়িতে। জলকুর বাবা জলকুর মাকে গালাগালি দিচ্ছিল শুনেছি। ডাক্তার না ডাকার জন্য নয়, অন্য কোনো প্রাসঙ্গিক কারণে বোধ হয়। জলকুর মা যথারীতি উনুন আর বাসন আর কাপড় কাচা নিয়ে ব্যস্ত থাকলো। তুরুই যা বার দুই আমার কাছে এলো ওষুধ চাইতে, এটা ওটা বলতে। রাত্রে যেন জলকুর মাকে কাঁদতে শুনেছিলাম। সম্ভবত বারান্দায় এসে অন্ধকারে বেচারি একটু আড়াল দিয়ে কাঁদছিল। জলকুর জ্বর ছাড়লো পরের দিন ভোরে, একেবারে ছেড়ে গেল, গা ঠান্ডা। তরুই এসে খবর দিল আমায়। নিজের ওষুধের মহিমায় নিজেই মুগ্ধ এবং অভিভূত হচ্ছিলাম, গর্ববোধ হচ্ছিল। খুশি মনে তৃপ্ত মুখে তরুর দিকে চেয়ে থাকলাম। তরু আঁচলের আগা দিয়ে আঙুলের পাক দিচ্ছিল আর খুঁজছিল। হঠাৎ বলল, জ্বরের ঘোরে বারবারই জলকু তার মানিককে খুঁজছে। বৌদি বালিশ এগিয়ে দিয়েছে। জলকু তার বুকের কাছে চাপটে ধরে। অসহ্য একটা রাগ মাথার মধ্যে দপ করে জ্বলে উঠল। তরুকে শেষ করতে না দিয়ে বিস্মৃতর গলায় ধমকে উঠলাম, তবে আর কি? তোমার বৌদির কাছে যাও, ছেলের জ্বর তিনি সারিয়েছেন। তরু চুপ। তার মুখে চোখে গলায় স্বরে কি রকম এক অপরাধী ভাব ছিল, আমি যা সহ্য করতে পারছিলাম না। একটুক্ষণ দাঁড়িয়ে থেকে তরু চলে গেল ধীরে ধীরে। যাক, মনের ঝাঁজ তখনও আমার পুরো মাত্রায় রয়েছে। প্রায় স্বগতির মতন বললাম, বৌদি বালিশ এগিয়ে দিয়েছে, তবে আর কি? বালিশ বুকে জড়িয়ে তোমাদের ছেলে ভাইপো শাহরুখ। বিদ্রুপটা আমারই কানে মধু বর্ষণ করলো।
জলকুর মানিক, সে তো জলকুর সোহাগের একটা ছাগল ছানা, মরেছে, পাপ চুকেছে, বড্ড জ্বালাতন করত। আমার বহু পরিশ্রমের ফল টবের দুটি ডালিয়াও একেবারে গোড়া পর্যন্ত চিবিয়ে খেয়েছিল। অকালের ফুল বহু সাধ্য সাধনা করে পেয়েছিলাম। গিয়েছিলাম 7 সকালে সাইকেল ঠেলে 5 মাইল টাক পথ এক বন্দুক সঙ্গে দেখা করতে। জ্যৈষ্ঠের রোদ আর ফেরা গেল না সকালে, ফিরলাম বিকেলে। তখনও মাথার ওপর রোদ ছিল। খানিকটা বিশ্রাম নিয়ে কুয়োতলা স্নান করতে নামলাম। ঠান্ডা গা জুড়ানো জল, সমস্ত শরীর থেকে তাপ ধুয়ে যাচ্ছে। মাথাটা ঠান্ডা হয়ে আসছে শীতলতায়। ঘর্মাক্ত ক্লান্ত অবসন্ন দেহের অতৃপ্তি ধুয়ে মুছে স্নিগ্ধতা জড়িয়ে ধরেছে। আরাম অনুভব করতে পারছি। সাবানের ফেনায় গন্ধ উঠেছে, খসের মৃদু সুঘ্রাণ। জলকু, জলকু ডাকটা বাড়ির সামনে পাঁচিলে পাঁচিলে ঘুরে বেড়ালো। কদম গাছের তলা দিয়ে করবি ঝোপের কাছে গিয়ে থামলো। ঘুরে ফিরে বাতাবি লেবুর গাছের তলায় থমকে দাঁড়ালো। আশপাশ ঘুরে কুয়োতলার কাছাকাছি কোথায়? ছেলেটা আবার পালিয়েছে। স্নান শেষ হয়ে গেছে আমার। আমি জলকুর কথা ভাবতে ভাবতে ঘরের দিকে পা বাড়ালাম। এই সেদিন তাতে জ্বরে মরতে মরতে বেঁচেছে। এখনো ও অসুস্থ, দুর্বল, রুগ্ন। এই অবস্থায় আবার পালিয়েছে। শয়তান ছেলে একটা। ঘরে এসে কাপড় চোপড় ছাড়লাম। কি খেয়াল হলো, ধূপ ভেঙে একটা পাজামা পরলাম। প্রায় 8 কৌটো পাউডার ছড়ালাম গায়ে। কে জানে কেন অত্যন্ত আরাম লাগছিল, ভালো লাগছিল। নেটের গেঞ্জিটা গায়ে দিলাম, চুল আঁচড়াচ্ছি। আয়নায় মুখ দেখে দেখে বারান্দার কাছে তরুর গলা শোনা গেল। ভাইপোকে ডাকছে। আসলে ভাইপোর নাম ধরে আমাকেই ডাকা, আমাকেই অনুনয় করা। মুখ মুছে চটিটা পায়ে গলিয়ে বাইরে এলাম। পালিয়েছে? হ্যাঁ, খানিকটা আগেও কাঁঠাল গাছের তলায় দাঁড়িয়েছিল। আমি ভাবলাম। তোর ব্যাকুল উদ্বিগ্ন চোখ তুলে আমার দিকে তাকালো। বিকেল শেষ হয়ে গেল। রোগা ছেলে দেখেছি। বারান্দা থেকে নামলাম। কদম গাছের তলায় আসতে কেমন এক লালচে আভা দেখলাম পাঁচিলের মাথায় চুপ করে পড়ে আছে, যেন ফিসফিস করে আমায় কিছু বলতে এসেছে। পশ্চিমের আকাশের দিকে মাথা তুলে তাকালাম। সূর্যাস্তের লগ্ন শুরু হয়েছে। আকাশটা সিঁদুরের রঙে ধুয়ে গেছে। সূর্যটা লাল টকটকে, সূর্যটা ঘন লাল টকটকে। হঠাৎ কিসের আকুল করা ঠান্ডা কনকনে বাতাসের একটা দমকা এসে ঠিক আমার হৃৎপিণ্ডে ঝাপটা দিল। ঝাপটা নয়, ছোবল। বুক থেকে পলকে সাপের বিল করা এক অনুভূতি মাথায় স্নায়ুতে উঠে এলো। আমার হৃৎপিণ্ড সম্ভবত জীবনের ধ্বনিটুকু সময় মতো বাঁচতে ভুলে গেছে। মাথা, বুক, হাত পা সব অসাড়। আমি সর্বপ্রকার অনুভূতি থেকে চ্যুত হলাম কয়েক মুহূর্ত মতন। অল্পক্ষণ হৃৎপিণ্ড আবার ভয়ঙ্কর জোরে শব্দ করতে শুরু করেছে। বরফের বিরাট একটা দেওয়াল কে যেন আমার পিঠ ঘাড় ঠেসে ধরেছে। ঝিমঝিম করছিল মাথা। দৃষ্টিটা টিলার ওপর থেকে আর নড়ছে না। জলকু মারা গেছে, লাইনে কাটা পড়ে মারা গেছে আজ অল্পক্ষণের আগেই। কানের পর্দায় ইঞ্জিনের তীব্র হুইসেল, মালগাড়ি চলে যাবার সবটুকু ভেসে এলো। আমি যখন স্নান করছিলাম একটা মালগাড়ি চলে গেছে। চাকার বিশ্রী জঘন্য সেই শব্দটা এখন আমার কানের পর্দায় শুনছিলাম। চাকা চলছে, চলছে। ইস্পাতের হিংস্রতা হাসছে। ছেলেটা মারা গেছে। কেন যেন আমার হঠাৎ আজ মনে হলো আকাশে টকটকে রক্ত গোলা রং, সূর্যটা লাল, অসহ্য লালা আজ, ভয়ঙ্কর উজ্জ্বল। আর আমার পা বাড়াবার মতন সাহস হচ্ছিল না। কাঠের মতন শক্ত হয়ে গেছে। সার নেই, আগ্রহ নেই। শুধুমাত্র এক ভয়ঙ্কর আতঙ্কের পীড়ন আমার পিছু দিকে টেনে নিচ্ছে। বিহবলতার এই উগ্রতা আমি দমন করবার চেষ্টা করলাম। কার্যকারণে স্বাভাবিক যুক্তি তৈরি করবার আপ্রাণ পরিশ্রম করছিলাম। জলকু কাটা পড়েছে কথা আমি যেন ভাবছি। কেন? সূর্য এইরকমই লাল থাকে। মেঘ এমনই ঘন রক্ত সদৃশ্য রং হয়ে ছড়িয়ে পড়ে সূর্যাস্ত বেলায়। হয়তো প্রত্যাহই আমি চোখ তুলে দেখি না, বা দেখলেও তেমন করে দেখি না।
আমায় যেতে হবে, জলকুকে ধরে আনতে হবে। সে মারাত্মক খেলায় মেতে আছে। বিকেল শেষ হয়ে সন্ধে পা বাড়িয়েছে। জলকুর মা রুটি সেঁকছে জলকুর জন্য। তরু কুয়োতলায় গিয়ে দাঁড়িয়ে আছে গামছা হাতে, অপেক্ষা করছে জলকু ফিরে এলে হাত মুখ ধুইয়ে দেবে। বুঝতে পারলাম। আমি আস্তে আস্তে ভীত ক্লান্ত অবসন্ন পায়ে হাঁটছি। টিলার দিকে এগিয়ে যাচ্ছি ক্রমশই। কাকরের স্তূপ, ছোট ছোট আগাছার ঝোপের ওপর থেকে শেষ আলোটুকু মুছে গিয়ে ছায়া নেমেছে। মাথার ওপর দিয়ে পাখিরা ফিরে যাচ্ছে। কোথা থেকে একটু হাওয়া বইতে শুরু করেছে এতক্ষণে। টিলার ঠিক মতন পা দিতে পারছি না, পিছলে যাচ্ছে। আমার যেন এক বিন্দু শক্তি নেই। হয় ঘুমে, না হয় কতকাল অসুখে ভুগে আজ দুর্বল পায়ে পথ হাঁটতে নেমেছি। বারবার বাধা, মন পিছু টানছে, জলকু সামনে টানছে। কে যেন কাছে ফিসফিস করে বলছে, যেও না। পর মুহূর্তে চোখের ঝাপসায় জলকুর মা যেন রুটির থালা হাতে এগিয়ে আসছে। তরু ডাকছে। জানি না কখন কেমন করে টিলার ওপর এসে দাঁড়িয়েছি। সূর্য সেই লহমায় কোন দূর দূরান্তে ডুব দিতে যাচ্ছে। যাবার আগে শেষ নিঃশ্বাসের মতন প্রাণের কোনো অদৃশ্য শক্তি থেকে সূর্যপিণ্ড তার শেষ আলোটুকু ঢেলে দিল। এই আলো অসহ্য গাঢ়, আশ্চর্য রকম লাল। আমি জীবনে কখনো এই রং দেখিনি, কখনো নয়। এত ঘন, জীবন্ত, ভাষাময় হতে পারে রং আমি জানতাম না। এখন জানলাম, দেখলাম টিলার তলায় অসার রেল লাইন, এক ঝলক সেই আলো। হিংস্র ধারালো ইস্পাতের ওপর মুঠো মাপের জায়গাটুকুতে আলোটা ছিল। আমার চোখে সাড়া পেয়ে আঙুল দিয়ে কি যেন দেখালো, তারপর উড়ে গেল। ছায়ার মতন তালগোল পাকানো কালো জামা পরা জলকুর একটু চিহ্ন পাথরের গায়ে গায়ে, আর সব চিহ্ন, সব। কত রাত জানি না, ঘর অন্ধকার। ছোট লণ্ঠনটা নিভিয়ে দিয়েছি কখন। অল্প টিমটিমে আলো, তাও সইতে পারছিলাম না। যতটুকুই হোক, আলো থাকলেই মনে হচ্ছিল অন্য কিছু আছে এ ঘরে। অপলক দুটি চোখ মেলে আমায় দেখছে। বাতি নিবিয়ে ঘর ভরা অন্ধকার সামনে নিয়ে বসে আছি। আমায় যেন কেউ না দেখে, নিজেকেও নিজে দেখতে চায় না। কত রাত জানি না। চারিধারে অখণ্ড নিস্তব্ধতা, অন্ধকার। পাশের বাড়িতে একটি মুমূর্ষু গলায় প্রায় শব্দহীন কান্নাটা শেষবারের মতন শুনেছি অনেকক্ষণ। এখন হয়তো মানুষটির গলা বুজে গেছে, আর শব্দ বেরোচ্ছে না। জলকুর পিসি হয়তো জলকুর বিছানায় জাপটে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। জলকুর বাবা? জানি না। আমি জেগে আছি। ঘুটঘুটে অন্ধকার আমায় ভরে রেখেছে। মনে হচ্ছে এই লুকিয়ে থাকার খেলায় আমি শুরু করেছি কতকাল আগে। আজ আর তার হিসেব পাওয়া অসম্ভব। এই খেলা কতকাল খেলবো তারও কোনো সীমা পাচ্ছি না। এই অন্ধকারের মতনই সব। আদি হারিয়ে গেছে, অন্ত আছে বলে মনে হয় না। এত অস্থির, চঞ্চল, কাতর, বিহ্বল আগে কখনো হইনি। কেন? আজই বা আমার কি হলো? জলকুর কাটা পড়ার সঙ্গে আমার সম্পর্ক কোথায়? বুকের মধ্যে কি যে যন্ত্রণা আর কান্না, কেমন এক মাথা খোঁড়ার মতন হাহাকার। কিন্তু সব জমে শক্ত হয়ে রয়েছে পাথরের মতন। একটুও গড়বে না, একটুও না। অন্ধকার কখন একটু ফ্যাকাশে হয়ে এসেছে। বাইরে হয়তো মাঝরাতে চাঁদ উঠল। কোনো তিথি আজ। বাইরে থেকে আমার নিঃশব্দে দেখে যেন ডাকছে। আমি জানি কে। অনেকক্ষণ থেকেই ডাকছে। এ এক ভীষণ আকর্ষণ। প্রাণপণে বাধা দিতে যাচ্ছি, কিন্তু চাঁদ উঠেছে বলে আকর্ষণ আরও তীব্র হয়ে এসেছে। এমন কি হয়? হয়তো। কদম গাছের পাতা সরসর করে কাঁপছে। বাতাবি লেবুর তলায় কাঠবেড়ালি ছুটছে। জলকুর দড়ির দোলনা ছিঁড়ে গেছে কবে? তার মানিকের কাঁঠাল পাতা জমে জমে রোদে শুকিয়ে খসখসে হয়ে উঠেছে। এখন বুঝি হাওয়া ছিল একটু, শুকনো কাঁঠাল পাতা খসখস করে উড়ে গেল। আমার ধরে রাখতে পারল না ঘরের অন্ধকার। আমার বুক, মন, পা, প্রতিটি ইন্দ্রিয় যেন একবার শেষ চেষ্টা করে সে অদ্ভুত জাদুকরী তীব্রতম আকর্ষণের কাছে নিজেকে সমর্পণ করলো। বাইরে বারান্দায় এসে দাঁড়ালাম। চাঁদ ওঠেনি, উঠবে। পা বাড়াতে গিয়ে ফুলের টবে পা আটকালো। হাত বাড়িয়ে পথ ঠাউর করতে গিয়েও মনে হলো এটা সেই ফুল ছেঁড়া ডাল চিবানো ডালিয়ার গাছ। জলকুর মানিকের একটা বিরাট অপরাধের স্মৃতি। দুপা এগিয়ে বারান্দার নিচে মাঠে নামলাম। পাশের বাড়ি অসার, মনে হলো শূন্য। হয় সবাই মরে গেছে, ন হয় ছেড়ে চলে গেছে। পোড়া বাড়ির ভ্যাপসা গন্ধ যেন নাকে এসে লাগলো। শ্যাওলা জমে জমে কালো দেওয়াল, অত্যন্ত
আবছা একটু আভাস। তরু কি চলে গেছে? তরু জানতো আমি ফুল ভালোবাসি, তরু জানতো আমি গান ভালোবাসি, তরু জানতো আমি তাকেও ভালোবাসতে শুরু করেছিলাম। সবই জানতো তরু, তার অজানা ছিল না কিছু। সেই যে একদিন এক ঘন মেঘলায় আধার হয়ে আসা দুপুরে তরু আসার পায়ে আমার ঘরে এসেছিল। আমি ছিলাম, সে ছিল। ঝোড়ো ধুলোর ভয়ে জানালা বন্ধ ছিল। পাশাপাশি বসে ঘর ভরা মেঘনার ঘনতা। জলকু ছুটে এসে ঘরে ঢুকলো। তরু চমকে উঠল, আমি চমকে উঠলাম। জলকু তার মানিককে খুঁজছে, ঝড় উঠছে কিনা তাই। মানিকের সেই দ্বিতীয় অপরাধ। চাঁদ উঠল, আমি টিলার ওপর উঠেছি। চলাচল নিস্তব্ধ, বাতাস বইছে তাল তাল, এবড়ো খেবড়ো ছায়ার ছড়ানো এদিকেও ওদিকেও। কোথাও হালকা, কোথাও নরম। চাঁদের অতি মিহি ঝাপসা আলো আমাকে ছায়াহীন করেছে। জোনাকি জ্বলে না, এখানে ঝিল্লির রব হয়তো আছে। আমার কোনো হুঁশ নেই, মতিভ্রম হয়েছে হয়তো, বা কোনো কুহকের ডাকে চলে এসেছি। টিলার ওপর উঠে এসে দাঁড়ালাম। নিচের রেল লাইন কত যেন নিচু, চাঁদের মিহি জলের মতো সাদা একটু আলো। রেল লাইনে সাড়া নেই, পাথরের কুচিগুলো চুপ। হঠাৎ মনে হলো আমি যেন কিছু একটা ধরে রেখেছিলাম এতক্ষণ, তার ভার ছিল হাতে। আচমকা মনে হলো সে ভার আর নেই, ফেলে দিয়েছি, ছুঁড়েই দিয়েছি। টিলার গা বেয়ে গড়িয়ে পড়ছে, গড়িয়ে গড়িয়ে পড়ল। শব্দ কি শুনলাম? না না, শব্দ নয়। তারপর চাঁদ একটু উজ্জ্বল হলো মুহূর্তের জন্য। এক মুঠো করুণ বিষণ্ণ আলো দুলে দুলে রেল লাইনের একটু জমিতে কাঁপলো, যেমন কাপা জলে আলো কাঁপে। জলকুর রক্ত বুঝি ওইখানেই ছিল, কিংবা মানিকের রক্ত বুঝি পাশেই ছিল। শুকিয়ে গিয়েছে কবে, কবেই। ক্ষীণ চাঁদ প্রকাণ্ড এক ভাসন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেল। কখন কদমতলার কাছে আবার ফিরে এসে দাঁড়িয়েছি। জলকুদের ঘর থেকে পোড়া বাড়ির গন্ধ ভেসে আসছে। এখানে দাঁড়িয়ে আমি নিজের মন ও সত্তাকে ভাঙলাম দুভাগে। এক ভাগ আমি, অন্যটি জলকু। মানুষ যখন তার নাগালের কাছে শূন্যতা ছাড়া আর কিছু হাতড়ে পায় না, অথচ তার কথা থাকে, তখন বোধহয় এভাবে নিজেকে ভাঙে। জলকুর আদুল গা, কালো তুলতুলে চেহারাটি আমার চোখের সামনে ভাসছিল। আস্তে আস্তে তার মুখ স্পষ্ট হলো। বড় বড় চোখ, বসা নাক, ঝুল জমে কালো হয়ে থাকার মতন চুলের গুচ্ছগুলি কপালে, কানে, চোখে ঝুলে ঝুলে পড়ছে। মনে হলো জলকু পাথর ছুঁড়ছে, পরিচ্ছন্ন অথচ হৃদয়হীন এক ষড়যন্ত্র এবং অনেক সবল কঠিন নির্মমতার বিরুদ্ধে। সে বোকার মতন তার ছোট্ট পলকা হাতে শুধু পাথরই ছুঁড়ছে, ব্যর্থ আক্রোশে। কত কথা বলার ছিল, বলা হলো না, বলতে পারলাম না। শুধু বললুম, জলকু, কে জানতো গ্রামোফোনের দম দেওয়া অতটুকু হ্যান্ডেল ছুঁড়ে মারলে তোমার মানিক মরে যাবে। এটুকুই কত কি যে মরে যায়, আশ্চর্য। জলকু হয়তো কথা শুনতে পেল না, নিজের কথা নিজের কানে ফিরে এসে লাগলো। আমি শুনলাম, তারপর স্বপ্নের মতো দেখলাম সারা দুপুর, বিকেল, সন্ধে এবং প্রায় সারা রাত পর্যন্ত লুকিয়ে রাখা মানিককে আমি কেমন করে লুকিয়ে ছেঁড়া এক টুকরো চটে জড়িয়ে নিয়ে যাচ্ছি টিলার ওপর। ছেলেটা মরেছে, লাইনে কাটা পড়েই মরেছে আজ।